নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ছোটো ছোটো টিপসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে অনেকটাই সহজ হয়ে যায়। সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। এরকম ইউজফুল বেশ কয়েকটা কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা কোনো টিপস নয়, একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটা হ্যান্ড পেন্টের ব্লাউজ আমি তৈরি করব। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাক। একটা দেখো, ডিজাইনার ব্লাউজ যদি আমরা বাজার থেকে কিনতে চাই অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায়। একটা ভালো ব্লাউজ কিনতে গেলে 350-400 টাকার নিচে কোনো ব্লাউজই পাওয়া যায় না। আর এই যে প্লেন ব্লাউজগুলো, এগুলো খুবই অল্প টাকার মধ্যে আমরা বাজার থেকে কিনে নিতে পারি। তো এরকম একটা প্লেন ব্লাউজ কিনে নিয়ে এসে আমরা খুব সুন্দরভাবে এইভাবে করে নিজে যদি একটু প্রিন্ট করে নিতে পারি, কিছু আলপনা, কিছু ডিজাইন যদি করে নিতে পারি, তাহলে অল্প খরচের মধ্যে একটা ডিজাইনার ব্লাউজ আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবো। নিজের হাতে বানানো জিনিসের প্রতি মাধুর্য একটা আলাদা, সেই সঙ্গে খরচটাও আমাদের অনেকটাই সেভ হবে। তোমরা ফেব্রিক কালার বাজার থেকে কিনে নিয়ে আসবে, একটা মানে কৌটো 20 টাকা করে নেয়, 20 টাকা কি 25 টাকা নেয়। তো এরকম মানে একটা কৌটো যদি আমরা কিনে নিয়ে আসি, অনেকগুলো ব্লাউজ সেখান থেকে আমরা বানিয়ে ফেলতে পারবো। তো খুব সামান্য অল্প একটু রং দিয়ে তোমরা এইভাবে করে নিজের হাতে ডিজাইনগুলো করে নিতে পারবে। ব্লাউজের পেছনে আর হাতাতে, দুটো হাতাতে যদি এইভাবে করে অল্প অল্প কিছু আলপনা বা ডিজাইন যদি করে নিতে পারি, তো দেখো কত সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ আমার রেডি হয়ে গেল। তবে পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা চাও যদি অবশ্যই কমেন্ট করো, তাহলে আলাদা একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো, সেখানে পুরো ডিটেলসে শেয়ার করে দেবো। তো কত সুন্দর একটা ব্লাউজ দেখো আমার রেডি হয়ে গেল। অল্প খরচের মধ্যে তোমরা এইভাবে করে ডিজাইনার ব্লাউজ বানিয়ে ফেলতে পারবে। তো আমি বেশ কয়েকটা বানিয়েছিলাম, তো দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি প্রথম আইডিয়াটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলে এলাম বন্ধুরা হচ্ছে আজকের পরবর্তী টিপসে। আর এখানে দেখো আমি টুকরো আদা নিয়েছি, 2 টুকরো। তোমরা চাইলে আদার খোসা সমেত এখানে ব্যবহার করতে পারো। তো আমি খোসাটাকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা খোসা সহ ব্যবহার করলেও তার আগে আদাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে একদম ঝিরিঝিরি করে টুকরো টুকরো করে আদাগুলোকে কেটে নিতে পারো, বা এইভাবে নর্মাল গ্রেট করে নিতে পারো। তারপরে একটা গ্যাস ওভেন জ্বালিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা আদাগুলো তাওয়ার উপরে দিয়ে দেওয়ার পরে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবে। আর থেমে গেলে হবে না, কারণ যদি আমরা বন্ধ করে দিই তাহলে এই আদাগুলো তাওয়ার মধ্যে আটকে যাবে। তো কন্টিনিউ এভাবে করে নাড়াচাড়া করবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে। আদার মধ্যে যে এক্সট্রা জলটা আছে, সেই জলটাকে আমি শুকনো করে নিচ্ছি এখানে। তো এইভাবে করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করলে এর যে জলটা, সেটা খুব ভালো করে শুকনো হয়ে যাবে। তো দেখো আদাগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, একটু রস আদার মধ্যে লেগে নেই। তো আদাগুলোকে একটু দেখো, যেগুলো হচ্ছে দোলা পাকিয়ে গেছে সেগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। সেই সঙ্গে নেব হচ্ছে 2টো তেজপাতা নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো আমি এখানে তেজপাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। মশলা চা সবারই আমাদের খেতে ভালো লাগে। চায়ের মধ্যে আমরা আদা, তেজপাতা, এলাচ এগুলো মিশিয়ে আমরা মশলা চা খাই। অনেক সময় কী হয়, দেখা যায় বাড়িতে হয়তো দেখা যায় আদাটা ফুরিয়ে গেছে, সেখানে চা খাওয়ার সময় আদাটা হাতের কাছে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা কি করি, তো আদা ছাড়াই আমাদেরকে এমনি চাটা খেতে হয়। আর এইভাবে করে যদি আমরা সমস্ত উপকরণ দিয়ে তৈরি করে মিশিয়ে যদি এটাকে রেখে দিই, তাহলে যখন ইচ্ছে চাটা আমরা করে খেয়ে নিতে পারবো। চা করার সময় এক্সট্রা করে আদাগুলোকে গ্রেট করতে হবে না, থেতো করতে হবে না, বা সেগুলোকে একটা একটা করে খুঁজেও বের করতে হবে না। আর এইভাবে করে আমরা মিশিয়ে এটাকে রেখে দিতে পারবো। কোনোভাবে ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। নর্মাল তোমরা এমনিতে কৌটোতে ভরে এটাকে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্টও হবে না। যখন ইচ্ছে এটা দিয়ে তোমরা চা বানিয়ে মশলা চা খুব সহজে তোমরা খেতে পারো। আশা করছি তোমাদের 2 নম্বর টিপসটা অনেক কাজে লাগবে। টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো এখানে আমি একটা হচ্ছে বালিশের কভার নিয়েছি। পুরনো চাইলে যে বালিশের কভারগুলো কালার চটে গেছে বা একটু ছিঁড়ে ফেটে গেছে, সেরকম দেখে তোমরা বালিশের কভারটা নিতে পারো। তো আমি এখানে এরকম দেখে একটা বালিশের কভার নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে একটা হ্যাঙ্গার নিয়েছি। তো হ্যাঙ্গারটাকে জাস্ট আমি বালিশের কভারের যে পাশটা খোলা রয়েছে, খোলা সাইডে আমি হ্যাঙ্গারটাকে জাস্ট গলিয়ে দিলাম ভেতর সাইডে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি হ্যাঙ্গারটাকে এর মধ্যে গলিয়ে দিলাম। ব্যাস, হ্যাঙ্গারটা খুব ভালোভাবে আটকে গেল। তো এটা এবার বাড়ির কোথাও হ্যাং করে রেখে দাও।
এইভাবে করে বানিয়ে যদি বাড়ির কোথাও কোনো জায়গায় এক জায়গার মধ্যে হ্যাং করে রেখে দিই, যেই সমস্ত জামা কাপড়গুলো পরের দিন আমরা ধোয়া বা কাচাকুচি করব, সেগুলো সাধারণত আমরা লন্ড্রি ব্যাগে রাখি। সবার বাড়িতে আবার লন্ড্রি ব্যাগও থাকে না, তো বেকার অযথা লন্ড্রি ব্যাগ না কিনে এইভাবে করে বালিশের কভার দিয়ে হ্যাঙ্গারের সাহায্যে এটা একটা কোথাও হ্যাং করে রেখে দাও। এবার এর মধ্যে জামা কাপড়গুলো যদি গুছিয়ে রেখে দিই, তাহলে পরের দিন এখান থেকে বের করতে আমাদের কোনো অসুবিধা হবে না। বের করে নিয়ে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে কেচে নিতে পারবো, বা এদিক ওদিক না ছড়িয়ে রেখে নোংরা জামা কাপড়গুলো এর মধ্যে রাখো, আর যখন আমাদের ধোয়ার প্রয়োজন হবে এখান থেকে বের করে ব্যাস ধুয়ে নেব। চলে যাচ্ছে বন্ধুরা হচ্ছে আজকে পরবর্তী টিপসে। তো আমি এখানে কাঁচের জার নিয়েছি। এই ধরনের কাঁচের জারগুলোর মধ্যে আমরা সাধারণত জ্যাম, জেলি, আচার এই সমস্ত জিনিসগুলো আমরা রেখে থাকি। আর দেখা যায় এই যে দেখো, এই যে ঢাকনাটা আছে, ঢাকনাটার প্যাঁচ অনেক সময় কেটে যায়। কেটে যাওয়ার কারণে হাওয়া ভেতরে চলে যায়, আর হাওয়া চলে গেলে ভেতরে থাকা জিনিসটা নষ্ট হয়ে যায়। তখন আমরা কি করি, এই জারের ঢাকনাটাকে চেঞ্জ করে দিই, বা যদি এই ঢাকনা না পাওয়া যায় তাহলে বেকার এই জারটাকে আমরা ফেলে দিই। তো দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিচ্ছি হচ্ছে বেলুন। দেখো, বেলুনটাকে আমি ফুলিয়ে নিলাম। বেলুনটাকে ফুলিয়ে নেওয়ার পরে আমি জারের ওপরে বেলুনটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে উপর থেকে হাত দিয়ে চাপ দিতে থাকবো, আর যেই মুখটা আমি ধরে রেখেছি সেই মুখ থেকে হালকা হালকা করে ওর হাওয়াটাকে বের করতে থাকবো। তো এইভাবে করে বেলুনটাকে চেপে দেবে, দেখবে এই জারের মুখে খুব সুন্দরভাবে টাইট হয়ে বেলুনটা বসে যাবে। কোনোভাবেই দেখো একটু হাওয়া এর ভেতরে যেতে পারবে না, একদম এয়ার টাইট হয়ে বেলুনটা টাইট হয়ে যাবে। ঢাকনাটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তোমরা এই পদ্ধতিতে তোমরা জারগুলোকে ব্যবহার করবে। অযথা বেকার জারগুলোকে না ফেলে দিয়ে ঢাকনার পরিবর্তে বেলুনগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর এই বেলুন দিয়ে কত সুন্দরভাবে টাইট হয়ে বসে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ঢাকনাও আর লাগবে না। এইভাবে করে তোমরা ঢাকনার বদলে বেলুনগুলো তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে অনায়াসে ভেতরে যে কোনো জিনিস রাখতে পারো, হাওয়া কোনোভাবে ভেতরে প্রবেশ করবে না। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বাসন মাজা নিয়ে। বাসন তো রোজই আমাদেরকে মাজতেই হয়, এটা আমাদের নিত্যদিনের কাজ। তো দেখা যায় অনেক সময় একটা দুটো বাসনও বের হয়, আর আমরা সঙ্গে সঙ্গে কী করি, সেটাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, জমতে দিই না। তো এই একটা বাসন মাজার সময় দেখা যায় আমরা যে ভীম জেল বা লিকুইডটা যেটাই ব্যবহার করি, সেটা কী করি, অল্প করে বাসনের ওপরে দিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু অল্প করে দিতে গেলে দেখা যায় অনেকটা পরিমাণে পড়ে যায়, আর অনেকটা পরিমাণে যখন পড়ে যায় সেটা আর কোনো উপায় থাকে না, সেটা দিয়েই আমাদেরকে বাসনগুলো মেজে নিতে হয়। তো এইভাবে করে প্রত্যেকদিন চলতে থাকলে দেখা যায় অনেকটা পরিমাণে লিকুইড আমাদের এক্সট্রা খরচ হয়ে যায়। তো ভীম জেলটাও আমাদেরকে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার নতুন করে আনতে হয়। তো তার জন্য নিয়ে নিতে হবে একটা হচ্ছে বোতল। তো আমি এখানে একটা পুরনো দেখে বোতল নিয়েছি। বোতলের উপরে যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটা আমি বেশ কয়েকটা ফুটো করে দিচ্ছি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি কাজটা করে নিলাম। যেহেতু ঢাকনাগুলো খুবই নরম হয়, তাহলে কোনো অসুবিধা হবে না ফুটো করতে। তো এর মধ্যে এখন দেখো আমি কিছুটা জল ভরে দিয়েছি। বোতলের মধ্যে জলটা ভরে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভীম লিকুইড। তো ভীম লিকুইড আমি কিছুটা এর বোতলের মধ্যে ভরে দিলাম। তো এরপরে জল আর ভীম লিকুইড দুটোকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। আর অল্প করে আবার একটু জল দিলাম, মনে হলো ভীম লিকুইডটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দুটোকে মিশিয়ে দিলাম। এবার দেখো, একটা দুটো বাসন যখন আমাদের ধোয়ার প্রয়োজন হবে, তখন এইভাবে করে স্কচব্রাইটের ওপরে এই যে লিকুইড আর জল দুটো মিশিয়ে রেখেছিলাম, তো সেই মিশ্রণটা এর মধ্যে অল্প করে দিয়ে দেবে। তাহলে বাসনটা অল্প ধুয়ে নিতে পারবো আমরা। আর বেশি পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। অল্প অল্প এখান থেকে নেব আর বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। এইভাবে করে সংসার খরচ কিছুটা হলেও আমরা কমাতে পারি। তো ভীম লিকুইড এবার অল্প অল্প করে ব্যবহার করবে। একটা দুটো বাসন হলেও আমাদের মেজে নিতে কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, পরবর্তী যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্না করতে করতে গ্যাস তো আমাদের ফুরিয়ে যায়, আর যখন সেই গ্যাসটা ফুরিয়ে যায় তখন একটু সমস্যার মধ্যে পড়তে হয়। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ বা ছেলে যদি না থাকে, তাহলে এরকম সমস্যাটা দেখা যায়। সমস্যাটা হলো, গ্যাসটা যখন ফুরিয়ে যায়, আমাদের তো এক্সট্রা একটা সিলিন্ডার থাকে, ভরা থাকে। তো সেই সিলিন্ডারটা কি হয়, এটা সিল করা থাকে, আর এই সিলটা আমরা খুব সহজে খুলতেও পারি না। খুলতে গেলে অনেকটা সত্যি প্রয়োজন হয়ে পড়ে। করে যাদের একটু বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুবই একটা সমস্যার বিষয় হয়ে পড়ে এটা, এই সিলটা খোলার জন্য। তো আমরা টান দিতে থাকি, কিন্তু সেটা সহজেই খুলতে চায় না। সহজে কিভাবে তোমরা খুলে ফেলবে, তো তার জন্য নিয়ে নিতে হবে একটা চামচ। এরকম চামচ তো থাকে, একটু শক্তপোক্ত মোটা দেখে চামচ নেবে। নেওয়ার পরে দেখো, এই যে দেখো একটা তারের মতন অংশ আছে, তো সেখানে চামচটাকে গলিয়ে দেবে। গলিয়ে দেওয়ার পরে ব্যাস এই লকটাকে তুলবে, হালকা করে তুলে দিলেই খুলে যাবে। কোনোভাবে টানাটানি কোনো কিছুই করতে হবে না, এইভাবে করে তুললেই হয়ে যাবে। তো সিল করাটা তো আমরা খুলে ফেললাম, ঠিক আছে, কিন্তু এই সিলিন্ডারটা অনেকটাই ভারী, ওয়েট যেহেতু ভর্তি রয়েছে, এটাকে আবার আমাদের ওভেন পর্যন্ত নিয়ে যেতে, রান্নাঘর পর্যন্ত নিয়ে যেতেও কষ্ট হয়। আবার টেনে টেনে হিলে হিলে যদি নিয়ে যাই, তাহলে মেঝের মধ্যেও একটা ঘষাটে টাইপের দাগ হয়ে যায়। তো সেই জন্য দারুণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে হচ্ছে পাপোশ, বা যে কোনো তোমরা যদি একটু চট টাইপের কিছু থাকে, তো সেগুলো এখানে ব্যবহার করতে পারো। তো আমি এখানে একটা
একটা পাপোশ নিয়েছি আর পাপোশের ওপরে গ্যাস সিলিন্ডারটাকে তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে এই যে দেখো পাপোশটার এক কোণায় ধরে এটাকে টান মেরে মেরে নিয়ে যাওয়া যাবে খুব সহজেই, কোনোভাবেই মেঝের মধ্যে দাগও হবে না আর আমাদের টেনে নিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। তো দেখো কত সহজেই সিলিন্ডারটা আমি টেনে নিয়ে চলে যাচ্ছি, টানতে কোনো অসুবিধা হবে না। কাজটা যেরকম সহজ হয়ে যাবে সেই সঙ্গে মেঝের মধ্যে কোনোভাবে দাগও হবে না। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন